আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, লকডাউন জারি। যুক্তরাষ্ট্রের ফোর্ট স্টুয়ার্ট সেনা ঘাঁটিতে হামলা হয়েছে। এতে অন্তত 5 সেনা আহত হয়েছেন। এ ঘটনায় সাময়িক লকডাউন জারি করা হয়েছে। ভারতের উপর শুল্ক দ্বিগুণ, বাংলাদেশের লাভ কতটা? রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার শাস্তি হিসেবে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 মন্ত্রী সহ সব আরোহী নিহত। আফ্রিকার দেশ ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় 2 মন্ত্রী সহ হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত হয়েছেন। ভারতের উপর ট্রাম্পের 50% শুল্ক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভারত এখনো সরাসরি কিংবা ঘুরপথে রাশিয়া থেকে তেল কিনছে। যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে হামলা, হামলাকারী আটক। যুক্তরাষ্ট্রের জর্জ অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্ট ঘাঁটিতে গোলাগুলির ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে। রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ঘাঁটি মারাত্মক ক্ষতিগ্রস্ত। রাশিয়ার পূর্বাঞ্চলে কামচাটকা উপদ্বীপে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রাইবাচি পারমাণবিক সাবমেরিন ঘাঁটি। সত্যি কি দিল্লিতে শেখ হাসিনা? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ঘিরে ফের চাঞ্চল্য। গাজার পুরোটাই কি দখল করবে ইসরায়েল? গাজায় আগ্রাসন আরো বাড়িয়েছে ইসরায়েল। স্থল ও আকাশপথে হামলা চালাচ্ছে নির্বিচারে। কঠিন মূল্য চোকাতে প্রস্তুত আছি, ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী। মার্কিন সেনাঘাঁটিতে হামলা, সৈনিকদের অবস্থান জানালেন কমান্ডার। যুক্তরাষ্ট্রের ফোর্ট স্টুয়ার্ট ঘাঁটিতে সেনা হামলা হয়েছে। এতে অন্তত 5 সেনা আহত হয়েছেন। এই ঘটনায় সৈনিকদের অবস্থান তুলে ধরছেন ঘাঁটির কমান্ডার। 1912 সালের 10 টাকার নোটে বাংলা লেখা থাকতো। অপদার্থরা বলছে কোনো ভাষা নয়, মমতা। জনগণকে গাজার পক্ষে রাস্তায় নামতে দিচ্ছে না আলজেরিয়া সরকার। আলজেরিয়া সরকার রাজধানী আলজিয়ার্সে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক বৃহৎ সংহতি মিছিল আয়োজনে অনুমতি প্রত্যাখ্যান করেছে। হুমকির মুখে রাতারাতি হরিয়ানা থেকে কোচবিহারে 103 শ্রমিক। ঘরে ফিরেও তারা করছে আতঙ্ক। ফ্রান্সে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এটি এবছর দেশটির সবচেয়ে বড় দাবানল। আগুনে পুড়ে মারা গিয়েছেন এক বৃদ্ধ নারী। নিখোঁজ রয়েছেন আরও একজন। হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে হয়েছে। পুড়ে গেছে অসংখ্য বাড়িঘর। ভয়াবহ হরপা বানের তাণ্ডব উত্তরকাশীতে। নিখোঁজ শয়ে শয়ে মানুষ, চলছে উদ্ধার কাজ। এনআরসি মানব না, যারা আইন করেছে তাদের বার্থ সার্টিফিকেট আছে, প্রশ্ন মমতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, লকডাউন জারি। যুক্তরাষ্ট্রের ফোর্ট স্টুয়ার্ট সেনা ঘাঁটিতে হামলা হয়েছে। এতে অন্তত 5 সেনা আহত হয়েছেন। এই ঘটনায় সাময়িক লকডাউন জারি করা হয়েছে। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে গুলিবর্ষণের ঘটনায় 5 সৈনিক আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে সামরিক কর্তৃপক্ষ। বুধবার সকালের দিকে সেনাঘাঁটিতে একটি অংশে এক বন্দুকধারী হামলা চালায়। এ ঘটনায় সাময়িক লকডাউন জারি করা হয়েছে। গুলিবিদ্ধ সৈনিকদের প্রথমে ঘটনাস্থলেই চিকিৎসা করা হয় এবং পরে তাদের উইন আর্মি কমিউনিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ফোর্ট স্টুয়ার্ট এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যে জানানো হয়েছে বর্তমানে কমিউনিটির জন্য কোনো হুমকি নেই। আল জাজিরা জানিয়েছে, হামলাকারীর পরিচয় এখনো ও হামলার মোটিভ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আহত সৈনিকদের অবস্থাও বিস্তারিত জানা যায়নি। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ঘটনা তদন্ত চলছে। সেনাঘাঁটি সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় সকাল 10:56 আর্মার্ড ব্রিগেড কমব্যাট টিম এলাকাগুলির খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এরপর কিছুক্ষণ পরেই সকাল 11:04 ঘাঁটি লকডাউন করে দেওয়া হয় এবং 11:35 সন্দেহভাজনকে আটক করা হয়। লিবার্টি কাউন্টি স্কুল সিস্টেম জানিয়েছে, লকডাউন ছিল প্রায় 1 ঘন্টা। সতর্কতার অংশ হিসেবে সেনাঘাঁটির বাইরে 3টি স্কুলেও লকডাউন দেওয়া হয় জানায়। সাভান্না শহর থেকে প্রায় 64 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ফোর্ট স্টুয়ার্ট যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর পূর্ব দিকের সবচেয়ে বড় অংশ। এটি মার্কিন সেনাবাহিনীর 3য় ইনফ্যান্ট্রি ডিভিশনের হাজার হাজার সদস্য
এবং তাদের পরিবারগুলির আবাসস্থল। জর্জিয়া গভর্নর ব্রায়ান কেম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার বিষয়ে শোক প্রকাশ করে বলেন, আজকের মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহতদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে অব্যাহতি চেয়েছেন এবং ঘটনাটির আপডেট পর্যবেক্ষণ করছেন। ভারতের উপর শুল্ক দ্বিগুণ, বাংলাদেশের লাভ কতটা? রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার শাস্তি হিসেবে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতে দেওয়া এই ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের আমদানি শুল্ক দাঁড়ালো 50%, যা বাংলাদেশের চেয়ে 30%, চীনের তুলনায় 20% এবং পাকিস্তানের তুলনায় 21% বেশি। এর আগে বাংলাদেশ সহ কমপক্ষে 90টি দেশের জন্য নতুন শুল্ক হার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দেশভেদে 41 থেকে 10% শুল্ক নির্ধারণ করা হয়। দর কষাকষির পর বাংলাদেশের শুল্ক 35 থেকে কমিয়ে 20% আনা হয়। দক্ষিণ এশিয়ায় 19% শুল্ক হার নিয়ে সবচেয়ে ভালো অবস্থায় আছে পাকিস্তান। অন্যদিকে প্রতিযোগী দেশগুলির মধ্যে সর্বোচ্চ শুল্কের মুখে পড়েছে ভারত। যুক্তরাষ্ট্রের সর্বশেষ রেসিপ্রোকাল ট্যারিফ তালিকা অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান সহ অন্তত 50টি দেশের পণ্যে ভারতের তুলনায় কম শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্প সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করেছেন, যা ভারতের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের জন্য এই পরিস্থিতি বিশেষভাবে অনুকূল হতে পারে। যদিও ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে কোনো মুক্ত বাণিজ্য চুক্তি নেই, তবুও 20% শুল্ক হার ভারতের 50%-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। বিশেষ করে তৈরি পোশাক খাতে এই শুল্ক সুবিধা বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে পারে। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পোশাক আমদানিকারক বাজার, যেখানে বাংলাদেশ ও ভারত দীর্ঘদিন ধরেই শীর্ষ প্রতিযোগী। এখন শুল্ক ব্যবধানের কারণে ভারতীয় রপ্তানি ক্ষতিগ্রস্ত হলে সেই বাজার শেয়ার বাংলাদেশের হাতে চলে আসতে পারে। ঘোষিত নতুন শুল্ক হার আগামী 7 আগস্ট থেকে কার্যকর হবে। এশিয়ার অন্যান্য রপ্তানিকারক দেশও ভালো তুলনায় ভারতের ভালো অবস্থানে রয়েছে। উদাহরণস্বরূপ ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন ভারতের চেয়ে অনেক কম শুল্ক সুবিধা পাচ্ছে। ফলে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স পণ্যের বাজারে এইসব দেশের প্রবেশাধিকার ভারতের তুলনায় অনেকটাই বেশি হতে পারে। একইভাবে ভিয়েতনাম ও মালয়েশিয়ার জন্য অনুকূল শুল্ক কাঠামো ভারতের দ্রুত বিকাশমান অচামড়াজাত জুতা শিল্প ও ইলেকট্রনিক্স খাতের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক হার যত কম, ততই প্রতিযোগিতায় এগিয়ে থাকা সম্ভব। ভারতীয় তৈরি পোশাক, চামড়া এবং জুতা, এই 3টি খাতই এখন সরাসরি চাপে পড়তে পারে। অন্যদিকে বাংলাদেশের পোশাক খাত তুলনামূলকভাবে কম শুল্কে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার পাবে, যা রপ্তানি আয় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যদি মার্কিন খুচরা ক্রেতারা কম শুল্ক সুবিধার কারণে ভারতীয় পণ্যের বদলে বাংলাদেশের পণ্যকে অগ্রাধিকার দিতে শুরু করে, তবে আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের বাজার শেয়ার উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বর্তমানে কৃষি ও গাড়ি খাত সংক্রান্ত বিষয় নিয়ে আটকে আছে। যুক্তরাষ্ট্র চাইছে ভারত জেনেটিক্যালি মডিফাইড ভুট্টা ও সয়াবিন সহ অন্যান্য কৃষি পণ্যের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিক এবং মার্কিন দুগ্ধ ও কৃষি পণ্য আমদানির অনুমতি দিক। তবে ভারতের ছোট চাষিদের প্রাধান্য ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এটি বাস্তবায়ন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের চাপে জিএম পণ্যের নিয়ন্ত্রণ শিথিল করাও ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিতর্কিত ইস্যু। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 মন্ত্রী সহ সব আরোহী নিহত। আফ্রিকার দেশ ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় 2 মন্ত্রী সহ হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত হয়েছে। বুধবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, ঘানার দক্ষিণাঞ্চলীয় আশান্তি অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষা ও পরিবেশ মন্ত্রী সহ সব 8 জন আরোহী নিহত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট জন মাহামার চিফ অব স্টাফ জুলিয়াস ডেভরা এই তথ্য নিশ্চিত করে। নিহতদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বেহামা এবং পরিবেশ মন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ। জুলিয়াস ডেভরা বলেন, প্রেসিডেন্ট ও সরকার নিহত সৈনিক ও কর্মকর্তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তারা জাতির সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। নিহতদের মধ্যে আরও যারা রয়েছেন তারা হলেন জাতীয় নিরাপত্তা বিভাগের উপসমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আল হাজি মোহাম্মদ মুনিরুল মোনা এবং মাহামার ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস দলের সহসভাপতি স্যামুয়েল সারপং। ঘানার সশস্ত্র বাহিনী জানিয়েছে, বুধবার সকালে রাজধানী আকরা থেকে স্থানীয় সময় সকাল 9টার কিছু পর একটি বিমান বাহিনীর হেলিকপ্টার ওয়াবসি শহরের দিকে যাত্রা করে। উড্ডয়নের কিছুক্ষণের পর সেটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে জানা যায় সেটি দুর্ঘটনার শিকার হয়েছে এবং হেলিকপ্টারে থাকা 3 ক্রিউ এবং 5 যাত্রী সবাই মারা গিয়েছেন। প্রথমে মন্ত্রণালয় নিহতদের পরিচয় জানায়নি, পরে নিশ্চিত করা হয় যে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাই ছিলেন এই যাত্রায়। প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বেয়ামা একজন চিকিৎসক থেকে রাজনীতিবিদে পরিণত হন। তিনি 2012 থেকে 2017 সালে জন মাহামার সরকারের যোগাযোগ মন্ত্রী
মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি এর আগে পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ঘাঁটি মারাত্মক ক্ষতিগ্রস্ত। রাশিয়ার পূর্বোজ্জ্বল কামচাটকা উপদ্বীপে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রাইবাচি পারমাণবিক সাবমেরিন ঘাঁটি। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে ঘাঁটির কিছু অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি কিছু কাঠামো বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে কামচাটকার কাছে আঘাত হানা 8.8 মাত্রার ভূমিকম্পটি ছিল বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। ভূমিকম্পের কেন্দ্রস্থল রাইবাচি ঘাঁটি থেকে প্রায় 80 মাইল দূরে হলেও ঘাঁটির অবস্থানগত বৈশিষ্ট্য ও সংবেদনশীলতা একই বিপদের মুখে ফেলে দেয়। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের অংশ এই ঘাঁটি পারমাণবিক সাবমেরিনের জন্য একটি কেন্দ্রীয় ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। স্যাটেলাইট ছবিতে ঘাঁটির পাশে অন্তত 5টি সাবমেরিন, পারমাণবিক ও কয়েকটি নৌযানকে নোঙর অবস্থায় দেখা গিয়েছে, তবে ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা এখনও স্পষ্ট নয়। রাশিয়ার সরকার কিংবা প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলিতে এই সংক্রান্ত কোনো প্রতিবেদন প্রকাশ হয়নি। একইভাবে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলোও এখনো পর্যন্ত ঘাঁটির আশেপাশে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির কোনো তথ্য দেয়নি, যা কিছুটা আশ্বস্ত করছে। সোভিয়েত আমলে নির্মিত রাইবাচি ঘাঁটিটি স্থাপন করা হয়েছিল একটি প্রাকৃতিক খাদে, যাতে খোলা সমুদ্রের ঢেউ ও ঝড় থেকে সাবমেরিন ও নৌযানগুলি সুরক্ষিত থাকে। তবে ভূমিকম্প ও সুনামির ঢেউয়ের মতো দুর্যোগে এই অবস্থান বিপজ্জনক হয়ে উঠতে পারে। সত্যিই কি দিল্লিতে শেখ হাসিনা? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ঘিরে ফের চাঞ্চল্য। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এখন কোথায় আছেন তা নিয়ে বাংলাদেশের মানুষের কৌতূহলের শেষ নেই। শেখ হাসিনা ভারতে আছেন এটা নিশ্চিত হলেও ভারতের কোথায় আছেন সে বিষয়ে নির্দিষ্ট করে কোনো তথ্য জানা যায়নি। দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আপনারা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ভারতের অবস্থান নিয়ে জানেন। তাকে এখানে খুব অল্প সময় নোটিসে চলে আসতে হয়েছিল প্রধানত সুরক্ষার কারণে। তিনি এখনো সেভাবেই আছেন। এর আগে শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত বা মধ্যপ্রাচ্যের বা ইউরোপের কোনো দেশে চলে যাওয়ার বিভিন্ন গুঞ্জন বিভিন্ন সময় ওঠে। জানা যায় ভারতের পার্লামেন্টে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে আলোচনা হয়েছে। ভারতের রাজ্যসভার সদস্য ডক্টর জন ব্রিত্তাস ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এর কাছে জানতে চান বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে কিনা। যদি চেয়ে থাকে তাহলে কি কারণে তাকে ফেরত চেয়েছে এবং ভারত সরকার এই বিষয়ে কি প্রতিক্রিয়া কি। জবাবে কীর্তি বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধের জবাব দেয়নি। রণধীর জয়সওয়াল ও কীর্তিবর্ধন সিং এর এই বক্তব্যের মধ্য দিয়ে এটুকু নিশ্চিত শেখ হাসিনা এখনো ভারতেই। তবে তিনি ভারতের কোথায় আছেন সে বিষয়ে নির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারেন না। তার অবস্থান নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত খবরে একাধিক স্থানের নাম শোনা গেলেও কোনোটাই সুনির্দিষ্ট করে চিহ্নিত করা হয়নি। এ বিষয়ে ভারত সরকার অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে চলেছে। অনেকের মতে উত্তরপ্রদেশে আছেন হাসিনা, অনেকে আবার বলছেন দিল্লিতে, কেউ বলছেন ভারত সরকারের রুটিন অনুযায়ী মাস অন্তর ভারতের মধ্যে একাধিক স্থান পরিবর্তন করেছেন হাসিনা। আবার অনেকেই বলছেন তাকে সম্প্রতি রাজস্থানে রাখা হয়েছে। কঠিন মূল্য চোকাতে প্রস্তুত আছি, ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী। রাতারাতি ভারতের উপর ট্যারিফ দ্বিগুণ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুপ করে রইলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ট্রাম্পের ট্যারিফ হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়ে বলেন, কৃষি ও মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে কোনো সমঝোতা করা হবে না। কৃষকদের সুরক্ষার জন্য কঠিন মূল্য চোকাতে প্রস্তুত। এদিন দিল্লির স্বামীনাথন সেক্রেটারি ইন্টারন্যাশনাল কনফারেন্সের বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কৃষকদের স্বার্থই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। ভারত কখনো কৃষক, পশুপালক, মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে সমঝোতা করবে না। আমি জানি এর জন্য আমায় ব্যক্তিগতভাবে বড় মূল্য চোকাতে হবে, কিন্তু তার জন্য আমি প্রস্তুত। কৃষকদের, মৎস্যজীবীদের জন্য ভারত প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রীর এই মন্তব্যে মার্কিন প্রেসিডেন্টের ভারতের উপরে অতিরিক্ত শুল্ক চাপানোর জবাব বলেই মনে করা হচ্ছে। রাশিয়ার থেকে তেল ও অস্ত্রশস্ত্র কেনার জন্য ভারতের উপরে প্রথমে 25% এবং গতকাল হঠাৎ তা বাড়িয়ে দ্বিগুণ করে 50% করে দেওয়া হয়। ভারতও পাল্টা জবাব দিয়ে এই সিদ্ধান্তকে অন্যায্য বলে উল্লেখ করেছে। ভারত নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে। যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে হামলাকারী আটক। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টেটওয়ার্ড সেনাঘাঁটিতে গোলাগুলির ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সেখানে এক সেনা সদস্য নিজের অস্ত্র দিয়ে গুলি চালান। এই ঘটনায় সাময়িক লকডাউন জারি করা হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামলার ঘটনায় 5 জন আহত হয়েছে। আহতদের মধ্যে 2 জনকে সাভানা স্মৃতি স্বাস্থ্য হাসপাতালে মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। বাকি 3 জনকে সেনাবাহিনীর একটি হাসপাতালে চিকিৎসা
চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার অবস্থা স্থিতিশীল। 28 বছর বয়সী সার্জেন্ট কর্নেলিয়াস রেডফোর্ডকে হামলাকারী হিসেবে শনাক্ত করেছেন। তিনি ফ্লোরিডার জ্যাকসনভিলিয়ার বাসিন্দা। তিনি সেনাবাহিনীর সক্রিয় সদস্য এবং ফোর্ট এডওয়ার্ড ঘাটির 2য় ব্রিগেডে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। তিনি 2018 সালে সেনাবাহিনীতে অটোমেটেড লজিস্টিক স্পেশালিস্ট হিসেবে যোগ দেন। তার বিরুদ্ধে এর আগে কখনো কোনো সামরিক অভিযোগের তথ্য পাওয়া যায়নি। বর্তমানে তাকে প্রি ট্রায়াল বন্দিশালায় আটকে রাখা হয়েছে। দেশটির সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানান, ব্যক্তিগত বন্দুক ব্যবহার করে এলোপাথারি গুলি চালায় এই সেনা। হামলা শুরু করার প্রায় সঙ্গে সঙ্গে অন্য সেনারা তাকে নিবৃত করেন। গুলি চালানোর 40 মিনিট পর তাকে আনুষ্ঠানিকভাবে আটক করা হয়। কেন তিনি সহকর্মীদের উপর গুলি চালালেন সেটি এখনো জানা যায়নি। 1912 সালের 10 টাকার নোটে বাংলা লেখা থাকতো। অপদার্থরা বলছে কোনো ভাষাই নয়। মমতা। বিজেপি বাংলা ভাষা এবং সেই ভাষায় কথা বলা নাগরিকদের ক্রমাগত অপমান করেছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ইস্যুতে মিছিল করেছেন। বৃহত্তর প্রতিবাদের ডাকও দিয়েছেন। বৃহস্পতিবার ঝাড়গ্রামের সভা থেকে বাংলা ভাষা ইস্যুতে বিজেপি তথা কেন্দ্রকে অতীত মনে করালেন মমতা। বিজেপি নেতা অমিত মালব্যের সাম্প্রতিক এক মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে। তিনি দাবি করেছেন বাংলা আদতে কোনো ভাষা নয়। এর বিরোধিতায় চরম ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন মহল। এদিনে ঝাড়গ্রামের সভা থেকে সেই ইস্যুতেই ফের মুখ খুলে বিজেপিকে অতীত টেনে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করালেন 10 টাকার নোটের কথা। মমতা দাবি করেছেন 1912 সালের 10 টাকার নোটে বাংলায় লেখা থাকতো। সভা মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, আমার মোবাইলে ছবিটা তোলা আছে। 1912 সালের 10 টাকায় বাংলা লেখা। আর এই অপদার্থরা 2025 সালে এসে বলছে বাংলা কোনো ভাষাই নয়। এও প্রশ্ন করেন, বাংলা ভাষা বলে কোনো ভাষা না থাকলে কোন ভাষায় জাতীয় সঙ্গীত লেখা? রবীন্দ্রনাথ থেকে শুরু করে রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? বিগত কয়েক মাস একাধিক রাজ্যে বাংলাভাষী মানুষের ওপর অত্যাচারের ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। ঝাড়গ্রামের সভা থেকেও মুখ্যমন্ত্রী বলেন, বাংলার প্রায় 2000 মানুষের ওপর বাইরের রাজ্যে অত্যাচার হচ্ছে। বাংলায় কথা বললেই বলা হচ্ছে রোহিঙ্গা। মমতার অভিযোগ, এখন অত্যাচার চলছে আর ভোটের সময় এসে বলবে টাকা নাও, ভোট দাও। এ জিনিস কিছুতেই মানবেন না তারা। হুমকির মুখে রাতারাতি হরিয়ানা থেকে কোচবিহারে 103 শ্রমিক। ঘরে ফিরেও তারা করছে আতঙ্ক। 7ই আগস্টের পর কোনো বাঙালি হরিয়ানার ধানকোটে থাকতে পারবে না। অঘোষিত এই নির্দেশের পর তড়িঘড়ি যা হাতের কাছে পাওয়া যায় সেটুকু নিয়েই এক কাপড়ে হরিয়ানা থেকে তুফানগঞ্জ পৌঁছল বাংলাভাষী শ্রমিকের দল। মোট 103 জন বাংলাভাষী শ্রমিক হরিয়ানার ধানকোট 102 নম্বর সেক্টর থেকে ঘরে ফিরেছেন। 2.5 লক্ষ টাকা বাস ভাড়া দিয়ে ঘরে ফিরেও শ্রমিকদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তুফানগঞ্জের নাগকাটি দাচ গ্রাম পঞ্চায়েতের ধাদিয়াল এলাকার বাসিন্দা মফিজুল হক বলেন, প্রায় 6 বছর আগে হরিয়ানার সেক্টর 102-তে তিনি গিয়েছিলেন। সেখানে আত্মীয় স্বজন মিলে প্রায় 7 জন ছিলেন। ছেলেরা দিনমজুরি বা গাড়ি ধোয়ার কাজ করত। মহিলারা বিভিন্ন বাড়িতে গৃহ সহায়িকার কাজ করে রোজগার করতেন। হঠাৎ করে দেখা যায় একের পর এক বাসিন্দাকে বাংলায় কথা বলার জন্য তুলে নিয়ে যাওয়া হচ্ছে। রাতে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে এবং তারপর মুক্তিপণ চাওয়া হচ্ছে। ফলে তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। এই পরিস্থিতিতে সেখানে মুখে মুখে ছড়িয়ে পড়ে 7ই আগস্টের পর কোনো বাঙালিকে থাকতে দেওয়া হবে না। তাই একটি বাস তারা প্রায় 2.5 লক্ষ টাকা দিয়ে ভাড়া করেন। মোট 103 জন তারা কোচবিহারে ফিরে এসেছেন। বাসের ভাড়া চোকাতে পরিবারের প্রধানদের এখন নাকের জলে চোখের জলে অবস্থা। মোহাম্মদ সুমন শেখ নামে হরিয়ানা থেকে বাসে ফিরে আসা এক বাংলাভাষী শ্রমিক বলেন, কোনো মতে আমরা টিনের চালা করে হরিয়ানার গ্রামটিতে বসবাস করছিলাম। এখানে আমাদের কৃষি জমি নেই, অন্য রোজগারও তেমন কিছুই ছিল না। সেই কারণে কিছুটা ভালো রোজগারের আশায় যাওয়া। কিন্তু হরিয়ানার বিজেপি সরকার যে পরিস্থিতি তৈরি করেছে তাতে ফিরে না এলে আমাদের মার খেয়ে হাসপাতালে পড়ে থাকতে হতো। বাসে তুফানগঞ্জ ছাড়াও কোচবিহারের অন্যান্য এলাকার কয়েকজন বাংলাভাষী শ্রমিক ছিলেন। ভবিষ্যতে এরা আর কেউই রাজ্যের বাইরে যেতে রাজি নন। এনআরসি মানব না, যারা আইন করেছে তাদের বার্থ সার্টিফিকেট আছে? প্রশ্ন মমতার। আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই ভোটার তালিকা সংশোধন এবং বাঙালি হেনস্থার ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। ঝাড়গ্রামের মঞ্চ থেকে এনআরসি নিয়ে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার নতুন আইন করেছেন তাদের বার্থ সার্টিফিকেট আছে কিনা সে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা সংশোধনের নামে বিজেপির নয়া ষড়যন্ত্র করছে বলে অভিযোগ মমতার। তার কথায়, ভোটার তালিকায় নাম আছে কিনা তা আবার দেখতে হবে। কেন্দ্র নাম বাদ দিতে নতুন করে চক্রান্ত করেছে। নাম
না জেনে ফর্ম ফিল আপ করবেন না। নতুন ভোটার যারা হচ্ছেন মনে রাখবেন, বাবা মায়ের সার্টিফিকেট লাগবে। এটা ডবল ইঞ্জিনের সরকারের চক্রান্ত, নাম বাদ দিয়ে বাংলাদেশে পাঠানোর চক্রান্ত। তিনি আরো বলেন, যারা বাংলাদেশ থেকে আইন মেনে এসেছেন তারা এদেশের নাগরিক। অনুপ্রবেশকারী ইস্যু আমাদের হাতে নেই। কেন বলছেন? চিঠি পাঠাচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, মতুয়াদের। আমাদের বাংলায় মানুষরা লড়াই করলো, সংগ্রাম করলো, আর বিদেশি তোমরা একা স্বদেশী। এই জিনিস আমরা বরদাস্ত করবো না, মানবো না, রুখে দাঁড়াবো। ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে আরো একবার তোপ দাগেন মমতা। তিনি বলেন, প্রত্যেক মানুষের একটা ভাষা আছে, ভাষা তার সম্মান, গর্ব। আর বলছে বাংলা ভাষাই নেই। এদেরকে বলবো বলুন? নীরবে বুকটা ফেটে যায়। ওরা বাজে কথা বলে, আমরা বলতে পারি না। আমরা মর্মাহত, শোকাহত। মানুষের উপর অত্যাচার হচ্ছে বাংলার। 2000-এর বেশি ফিরিয়ে এনেছি। গুরগাঁও, অসম, রাজস্থান, মধ্যপ্রদেশে অত্যাচার করছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ভোটের আগে বলবে টাকা নাও আর ভোট দাও। তুমি টাকা দেওয়ার কে? ওটা মাটির টাকা, তোমার টাকা নয়। সব দেবেন, নিজের ঠিকানা বলে দেবেন না, নিজের ভাষা দেবেন না, নিজের অস্তিত্ব দেবেন না। বাংলা ভাষায় কথা বললেই বলছে রোহিঙ্গা। জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা? বাংলা ভাষা। যখন মানুষ বিপদে পড়ে ভেদাভেদ করে না। ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না। মতুয়াদের উপর মুম্বাইতে অত্যাচার হচ্ছে। মুম্বাইতে একজনকে খুঁচিয়ে খুঁচিয়ে খুন করে বস্তায় তোলা হয়েছে। নিজের ভাষায় কথা বলাটা অপরাধ, বলে রাখা ভালো। বাঙালি হেনস্থার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমে আন্দোলন করেছেন মমতা।